গভীর রাতে ডাকবাংলোর সেই নিঃশব্দতা ভেঙে এক পিশাচি হাসি চারিদিকে ছড়িয়ে পড়েছে। নীল নামধারী সেই ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে শুরু করেছে। ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে যেন। আবির আর সায়ন একে অপরের হাত শক্ত করে ধরে দেয়ালের কোণে সিটিয়ে দাঁড়িয়ে আছে। তখনই অদ্ভুত এক কাণ্ড ঘটল। বাইরে থেকে একটা পরিচিত গলায় ডাক ভেসে এলো। আবির, সায়ন, তোরা কি ভিতরে আছিস? দরজা খোল। আমি বিকেলের পর পাহাড়ের খাদে পড়ে গিয়েছিলাম, কোনো মতে উঠে এসেছি। তোরা আমার জায়গায় কাকে ভিতরে ঢুকালি? এই লোকটা মানুষের মতন দেখতে হলেও মানুষ নয়। দরজা খুলিস না। ভুতুড়ে সেই ভুয়া নীলটা এবার বিকট শব্দে হাসতে হাসতে দেওয়ালের সাথে মিশে যেতে লাগলো। ঘরটা দুলতে শুরু করেছে, যেন ভূমিকম্প হচ্ছে। সায়ন এবার আর চুপ থাকতে পারল না। নীল, তুই বাইরে? তাহলে এই ঘরের ভিতরে ওটা কে ছিল? ওটা নীল হয়ে কথা বলছিল কেন? আবির, ও আবির, দেখ, দেওয়ালটা ফেটে যাচ্ছে। ওই যে হাড়ের মতন হাতগুলো আবার বের হচ্ছে। আমি আর পারছি না, আমাকে বাঁচা। আমি ভুল ছিলাম, কোনো লজিক কাজ করছে না এখানে। সায়ন, জানলার কাঁচ ভেঙে লাফ দে। ওটা আর নীল নেই, ওটা আমাদের সবার জান নিতে এসেছে। ওই দেখ, দেওয়াল থেকে রক্তর মতো কিছু বেরোচ্ছে। দৌড়া সায়ন, দৌড়া। আবির আর সায়ন কোনো মতে জানলার কাঁচ ভেঙে অন্ধকারে ঝাঁপ দিল। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তারা দৌড়ে সেই কণ্ঠস্বরের দিকে গেল, যে নিজেকে আসল নীল দাবি করছিল। কিন্তু সামনে গিয়ে তারা যা দেখল, তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা নীলের শরীরে অর্ধেকটা পচে কঙ্কাল হয়ে গেছে। সে একটা শুকনো হাসি দিয়ে বলল, বড্ড দেরি করে ফেলেছিস রে বন্ধু। পরের দিন সকালে গ্রামবাসী সেই ডাকবাংলোর সামনে কাউকে খুঁজে পায়নি। শুধু ধুলোমাখা মেঝেতে 3 জোড়া পায়ের ছাপ দেখা গিয়েছিল, যা ঘরের ভেতর ঢোকার চিহ্ন দিচ্ছিল, কিন্তু বের হবার কোনো চিহ্ন ছিল না।